সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আলোচনায়। আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, অত্যন্ত জরুরি খবর হচ্ছে আমেরিকা এবং ইরানের মধ্যে নতুন করে আবার যুদ্ধ হয়েছে এবং এই যুদ্ধটা কিন্তু একদম ছোটোখাটো পর্যায়ে না। আমেরিকা ইরানের উপর 3 দফা হামলা চালিয়েছে এবং ইরান মধ্যপ্রাচ্যের অন্তত 3টি দেশে 21টি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের এই হামলায় মার্কিন বাহিনী বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। কি সেই বড় রকমের ক্ষয়ক্ষতি, বিস্তারিত জানার জন্য ভিডিওটি পুরো দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিও ফেসবুকেও আপলোড করা হয়। ফেসবুক পেজ হচ্ছে টক উইথ সিরাজ। তো দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় চলে যাই। আপনাদেরকে গতকালকে আমি বলেছিলাম যে আমেরিকার একটি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার এটা ভূপাতিত হয়েছে হরমুজ প্রণালীর আশপাশে। পরবর্তীতে জানা যায় যে ওমান উপসাগরে, সেটা একদম হরমুজ প্রণালীর কাছেই বিধ্বস্ত হয়েছে। প্রথম খবর ছিল কিভাবে বিধ্বস্ত হয়ে জানা যায়নি। পরবর্তীতে খবর আসে যে ইরান এই হেলিকপ্টার ভূপাতিত করেছে। যদিও ইরান এর দায় স্বীকার করছে না, তবে আবার একেবারে অস্বীকারও করেনি। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এটা করেনি, অর্থাৎ এই হেলিকপ্টার ভূপাতিত করেনি। কিন্তু এরকম একটা চলমান ইস্যুতে কখন কি হয় তা তো বলাও যায় না, এরকম একটা কথাবার্তা বলছে। যাই হোক, এই হেলিকপ্টার ধ্বংসের ঘটনাকে আমেরিকা একেবারে সরাসরি ইরান জড়িত বলে মনে করছে এবং মনে করছে যে ইরানের কারণেই এই হেলিকপ্টারটা বিধ্বস্ত হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকেই বলেছেন যে আমি জানি এরকম আমাদের একটা হেলিকপ্টার, খুব সফিস্টিকেটেড হেলিকপ্টার ধ্বংস হয়েছে এবং এটা করেছে ইরান। এর জন্য আমরা অবশ্যই ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নেব এবং ইরানের উপর আমাদের সামরিক বাহিনী হামলা চালাবে, এইভাবে বলেছিলেন। তখন ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল আমেরিকার জানা উচিত যে এই অঞ্চলে তারা বাইরের শক্তি, বহিরাগত। তারা যদি ইরানের উপর কোনো রকম হামলার চেষ্টা করে তাহলে ইরানও পাল্টা এবং কঠোর জবাব দেবে। যাই হোক, এরপরে যা ঘটলো সেটা হচ্ছে রাত গেল, এই রাত 2টার দিকে মার্কিন বাহিনী ইরানের একদম পারস্য উপসাগরের উপকূলীয় অঞ্চল, এই অঞ্চল এবং কয়েকটা দ্বীপে হামলা চালিয়েছে। এর ভিতরে এই অঞ্চলটা মূলত হরমুজগান প্রদেশের ভেতরে পড়ে। এই হরমুজগান প্রদেশের ভেতরে আমরা জানি যুদ্ধের প্রথম দিন যে মিনাব স্কুলে হামলা চালিয়েছিল আমেরিকা, ছোট বাচ্চাদের যে স্কুল, গার্লস স্কুল, সেই স্কুলটা কিন্তু এই হরমুজগান প্রদেশের ভেতরে এবং মিনাব অঞ্চলে, এই মিনাব অঞ্চলে হামলা চালিয়েছে আমেরিকা আজকে আবার। এরপরে কিশ দ্বীপ, পারস্য উপসাগরে ইরানের যে কয়টা দ্বীপ আছে তার ভিতরে সবচেয়ে সুন্দর, পর্যটন বান্ধব এবং পরিকল্পিত এবং অনেক গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটির ব্রাঞ্চও আছে এখানে, কিশ দ্বীপে সিরিক এবং জাস্ক, এই সমস্ত দ্বীপে হামলা চালিয়েছে আর মিনাব অঞ্চলে হামলা চালিয়েছে। মিনাবটা মূলত সাগরের উপরে, অর্থাৎ সাগর পার হয়ে উত্তর পাড়ের দিকে, আর কি সাগরের উত্তর পাড়ের দিকে ইরানের ভেতরে। তো এই সমস্ত অঞ্চলে হামলা চালিয়েছে। এখানে আমেরিকার হামলায় যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরানের, প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে তাতে একটা টেলিকমিউনিকেশন টাওয়ার, অর্থাৎ টেলিযোগাযোগ একটা টাওয়ার ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 2টো পানির রিজার্ভার, অর্থাৎ পানি জমিয়ে রাখা হয় এইরকম 2টো রিজার্ভার ধ্বংস হয়েছে। লোকজন মারা গেছে কি না তা এখনও জানা যায়নি। মোটামুটি আমি যতদূর যা ঘাটাঘাটি করলাম, নিউজ যা দেখলাম, তাতে কোথাও লোকজন মারা যাওয়ার খবর তখনও আসেনি। এই হামলা রাত 2টোর সময় হয়েছে। আমেরিকা এই হামলা কিন্তু একবারে যে একটা জায়গায় হামলা চালিয়েছে, নট দ্যাট। আমেরিকা কিন্তু 3 দফায় হামলা চালিয়েছে এবং বেশ বড় হামলার চেষ্টা করেছে। এর পরপরই ইরান সেগুলো রুখে দাঁড়িয়েছে।
আমি এখানে একটু বলে রাখি, আমেরিকা যে হামলা চালিয়েছে তা কিন্তু যুদ্ধ বিমান দিয়ে হামলা চালিয়েছে। আমেরিকার এই হামলার পর ইরান রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে এবং ইরান তাৎক্ষণিকভাবে রাত 2:30টার দিকে কুয়েত, বাহরাইন এবং জর্ডানের উপরে হামলা চালিয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, সবসময় যে বলি যে কুয়েত, বাহরাইন, জর্ডান বা আরব আমিরাত বা সৌদি আরব বা কাতার এদের উপর হামলা চালিয়েছে, এদের উপর হামলা চালানো মানে রাষ্ট্র সৌদি, রাষ্ট্র কাতার, রাষ্ট্র জর্ডান, এই সমস্ত দেশটা রাষ্ট্রের উপর হামলা চালায়নি ইরান। হামলা চালিয়েছে ওই সমস্ত দেশে থাকা মার্কিন ঘাঁটির উপরে। এইটা আপনারা সহজে বুঝে নেবেন। আপনারা কখনোই এইটা রেফারেন্স হিসেবে ব্যবহার করবেন না বা ভাববেন না যে সিরাজ ভাই যে বললো যে সৌদি আরবের উপর হামলা চালিয়েছে। সৌদি আরব বা কাতার বা কোনো দেশের উপর হামলা চালাচ্ছে না ইরান। ইরান হামলা চালাচ্ছে ওই সমস্ত দেশে থাকা মার্কিন ঘাঁটি, মার্কিন অবস্থানের উপর। যাই হোক, কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। তারপরে হামলা চালিয়েছে বাহরাইনের ৫ম নৌবহরের ঘাঁটিতে। বাহরাইনে আমেরিকার ৫ম নৌবহরের ঘাঁটি আছে, সেই ঘাঁটিতে। আর হামলা চালিয়েছে জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে। এই বিমান ঘাঁটিতে আমেরিকার F-35 যুদ্ধ বিমান থাকে। যা হোক, আমি এগুলোর বিস্তারিত বলার চেষ্টা করছি। আলী আল সালেম বিমান ঘাঁটি যেটা কুয়েতে, আপনারা সবাই জানেন, এর আগেও এই যুদ্ধবিরতির ভিতরে গত 1-1.5 সপ্তাহের ভেতরে 2-3 দফা কিন্তু হামলা চালিয়েছে ইরান এই আলী আল সালেম এয়ারপোর্ট বা এয়ারবেজের উপরে, আমেরিকার এয়ারবেজ মূলত। সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে এই সমস্ত মুসলিম দেশ, প্রত্যেকটা দেশ স্বাধীন দেশ, তাদের প্রত্যেকটা জায়গায় নিজেদের বিমান ঘাঁটি বা সামরিক ঘাঁটি নেই। আমেরিকার সামরিক ঘাঁটি শুধুই বলতে হয় আমেরিকার অমুক এয়ারবেজ, আমেরিকার অমুক নৌবহর, আমেরিকার অমুক ঘাঁটি। এগুলো অত্যন্ত দুঃখজনক। এগুলো স্বাধীন দেশে নিজেদের নিরাপত্তা নিজেরা তৈরি করতে পারেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে নিজেদের নিরাপত্তা নিজেরা প্রত্যেকটা দেশ এমনি তৈরি করে থাকতে পারত। আমেরিকাকে এনে আমেরিকা কি তাদের নিরাপত্তা দিতে পেরেছে? লাভটা কি? শুধুই মাত্র উসিলা বা উসলত ছিল ইরান। ইরানকে সামনে রেখে জুজুর ভয় দেখে এই সমস্ত জায়গায় এরা ঘাঁটি গেড়ে বসে আছে এবং মধ্যপ্রাচ্যের টোটাল অশান্তির মূল কারণ বলে মনে করা। এই যে এত যুদ্ধ বিগ্রহ, এই সমস্তগুলো যদি এই আমেরিকা বা অন্যদের উপস্থিতি যদি না থাকতো তাহলে কি এগুলো হতে পারতো? মনে হয় হতে পারতো না। কারণ হচ্ছে যার যার দেশ সেই চালাবে। এখানে এমন কোনো আগ্রাসী দেশ নেই যে নিজে গায়ে পড়ে আঞ্চলিক কোনো দেশের উপর আগ্রাসন চালিয়েছে। আমরা আজ পর্যন্ত দেখিনি ইরান 1979 সালে ইসলামী বিপ্লব সফল হওয়ার পর এই দেশটা কোনো দেশের উপর আগ্রাসন চালিয়েছে, আমরা তো এরকম দেখলাম না। সে বরং অনেক ক্ষয়ক্ষতির শিকার। এই ইরানটা বহু বছর ধরে সয়ে আসছে, এখন একদম উপায়হীন হয়ে চূড়ান্ত একটা সংঘাতের দিকে গেছে। উপায় তো নেই, তাও তো সে সংঘাতে যায়নি। তাদের ওপর হামলা চালিয়েছে, ইরানের উপর হামলা চালিয়েছে, তাদের সর্বোচ্চ নেতাকে হত্যা করেছে, তাদের শিশু নারীদেরকে হত্যা করেছে, প্রচুর পরিমাণে বেসামরিক লোকজনকে হত্যা করেছে, তাদের পরমাণু কর্মসূচি, পরমাণু স্থাপনার উপর হামলা চালিয়েছে। এরপরে ইরান পাল্টা জবাব দিতে গেছে। তার আগে তো ইরান কারোর সাথে যুদ্ধ করতে যায়নি। বেসিক্যালি ইরানের ভয় দেখে এই সমস্ত জায়গায় নিজেদের ঘাঁটি গাড়ার ব্যবস্থা করেছে এবং আরব অঞ্চলের দেশগুলো আমেরিকাকে সেই ঘাঁটি গড়ার সুযোগ দিয়েছে। যাই হোক, তো আলী আল সালেম এয়ারপোর্ট যেটা মার্কিন এয়ারবেজ, তাতে হামলা চালিয়েছে। এর আগেও কয়েক দফা হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতি সেখানে কী পরিমাণে হয়েছে তা জানা যায়নি। তবে মনে রাখার ব্যাপার যে কুয়েত হচ্ছে ইরানের সবচেয়ে কাছে। যে 3টি দেশে হামলা চালিয়েছে আজকে ইরান, কুয়েত, বাহরাইন এবং জর্ডান, এর ভিতরে কুয়েত হচ্ছে সবচেয়ে কাছের দেশ। যাই হোক, এবং এখানে হামলাটা চালানো ইরানের জন্য একেবারেই খুব সহজ আমি মনে করি, খুব কাছের দেশ তো। এবং এর আগে আলী আল সালেম এয়ারপোর্টে বেশ বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছিল। আজকে কী রকম ক্ষয়ক্ষতি হয়েছে তা জানা যায়নি। তবে আজকে যেহেতু আমেরিকা ইরানের উপর 3 দফা হামলা চালিয়েছে এবং ক্ষতির মাত্রাটা বেশ খানিক, 2টো রিজার্ভার, পানির রিজার্ভার ধ্বংস হয়ে গেছে, একটা টেলিকমিউনিকেশন টাওয়ার ধ্বংস হয়েছে, সেক্ষেত্রে ইরান আজকে বড় রকমেরই হামলা চালিয়েছে। আপনারা খেয়াল করুন যে মধ্যপ্রাচ্যের টোটাল 3টা দেশে 21টা লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে।
তো কুয়েতে হামলা চালানোর পর আমরা বাহরাইনের হামলার খবরটা একটু আলোচনা করি। বাহরাইনের পঞ্চম নৌবহরের ঘাঁটি, আমেরিকার যে পঞ্চম নৌবহরের ঘাঁটি, এই পঞ্চম নৌবহরের ঘাঁটিতে হামলা চালিয়েছে। আমি সবসময় বলি আমেরিকার পঞ্চম নৌবহর খুবই বড় এবং বিরাট ব্যাপার। এই পঞ্চম নৌবহরই কিন্তু পুরো পারস্য উপসাগর, হরমুজ প্রণালী, ওমান সাগর, আরব সাগর, ভারত মহাসাগরের অংশবিশেষ এবং লোহিত সাগর, এই পুরো অঞ্চলের দেখভাল, নজরদারি, তাদের ভাষায় নিরাপত্তা, এগুলো সব মেনটেন করতো এই পঞ্চম নৌবহরের ঘাঁটি থেকে, বাহরাইন থেকে। এবং আমেরিকা দাবি করে সেটা হচ্ছে যে এই সমস্ত গুরুত্বপূর্ণ নৌ রুট, এই সমস্ত রুটে তো প্রচুর পরিমাণে তেল এবং গ্যাসের চলাচল, অর্থাৎ তেল গ্যাস পরিবহন করা হয় এই রুটে, হরমুজ প্রণালী দিয়ে, আরব সাগর দিয়ে বা ভারত মহাসাগর, ওমান উপসাগর দিয়ে, বাব-আল মানদেব প্রণালী, লোহিত সাগর দিয়ে। তো এই সমস্ত এলাকা দিয়েই তো তেলের চালান, গ্যাসের চালান যায়। এর সকল নিরাপত্তার দায়িত্বে ছিল আমেরিকা বা আছে আমেরিকার এই পঞ্চম নৌবহরের ঘাঁটি। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমেরিকার কাছে আসলে কে নিরাপত্তা চেয়েছে আমি এইটা বুঝি না। কারণ আঞ্চলিক দেশগুলো, আমেরিকা যদি এখানে না থাকতো, আঞ্চলিক দেশগুলো যদি তাদেরকে যদি শক্তিশালী করা হতো, আমেরিকা যদি বলতো যে বাহরাইনে আমার থাকার দরকার নেই, কুয়েতে থাকার দরকার নেই, সৌদি আরবে থাকার দরকার নেই, কাতারে, ওমানে, সংযুক্ত আরব আমিরাতে কোথাও থাকার দরকার নেই, এই দেশগুলোকে, প্রত্যেকটা দেশগুলোকে যদি শক্তিশালী করে তুলতো, তাহলে এরাই তো এই নৌ রুটে নিজেদের নিরাপত্তা নিজেরাই দিতে পারতো। সমস্যা কী ছিল? সমস্যা ছিল না। কিন্তু তা করেনি। তা না করে বরং এই সমস্ত দেশে আমেরিকা নিজের ঘাঁটি গড়েছে এবং তারা সামরিক বাহিনী মোতায়েন করেছে এবং এই অঞ্চলের উপরে নিরাপত্তা নিয়ে বেসিক্যালি আধিপত্য প্রতিষ্ঠা করেছে, যেটা নিয়ে এখন দ্বন্দ্ব। তো এই বাহরাইনের নৌবহরের ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান এবং ব্যাপক মাত্রায় হামলা চালিয়েছে। আমি যা শুনতে পাচ্ছি যে ক্ষয়ক্ষতির পরিমাণ যথেষ্ট। কারণ পঞ্চম নৌবহর এমন একটা দেশে, যে দেশের সাথে ইরানের কিন্তু ব্যাপক দ্বন্দ্ব। সংযুক্ত আরব আমিরাতের সাথে যেমন ইরানের দ্বন্দ্ব, তেমনি বাহরাইনের সাথে কিন্তু ইরানের দ্বন্দ্ব। কেন? বাহরাইনের সাথে দ্বন্দ্বের মূল যে জায়গাটা, সেটা হচ্ছে বাহরাইনের 70% বেশি শিয়া জনগোষ্ঠী। অথচ এটা তো আসলে এই যে আরব শাসক যারা, তাদের তো আর বিশেষ কোনো ধর্মের ব্যাপার আসলে তো নেই। নামে নামে সুন্নি, ধর্মের প্রতি তাদের তো দরদ ভালোবাসা থাকার কোনো কারণ দেখি না। ধর্মের প্রতি যদি দরদ ভালোবাসা থাকতো, তাই তো মুসলিম উম্মার চিন্তা করতো, সেটা তো নেই। ধর্মের প্রতি ভালোবাসা বা মানুষের প্রতি ভালোবাসার পরিবর্তে এই সমস্ত জায়গায় শিয়া সুন্নির বিভেদ সৃষ্টি করা হয়েছে এবং শিয়া জনগোষ্ঠীকে ব্যাপকভাবে সংকটের ভিতর রাখা হয়, জুলুম নির্যাতনের ভিতর রাখা হয়, এরকম কথাই তো শোনা যায়। এবং শিয়া জনগোষ্ঠী বলে যে তাদেরকে বৈষম্যের শিকার করা হয়েছে, তাদের উপর বৈষম্য চালানো হয়, তারা বৈষম্যের শিকার। 2011 সাল থেকে কিন্তু বাহরাইনে প্রচণ্ড আন্দোলন চলে আসছে এবং সেখানে 2011-12 সালে কিন্তু সরকারের পতন হয়ে যায় এরকম একটা অবস্থা। তখন সৌদি আরব এই বাহরাইনে সামরিক বাহিনী মোতায়েন করেছিল বাহরাইনের সরকারকে টিকিয়ে রাখার জন্য। আর বাহরাইনে পঞ্চম নৌবহরের ঘাঁটি যেহেতু মার্কিন, সেখানে মার্কিন সরকারের সমর্থন তো ছিলই। তো এই যে শিয়া মুসলিম জনগোষ্ঠীর উপরে বৈষম্য, নির্যাতন বা তাদেরকে বঞ্চনার শিকার করা, এগুলোর ব্যাপারে ইরানের কিন্তু বক্তব্য আছে। ইরান কিন্তু এগুলো পছন্দ করে না এবং যেহেতু ইরান শিয়া প্রধান দেশ, সেক্ষেত্রে যেখানে শিয়া জনগোষ্ঠী আছে তার প্রতি তো তার একটু আলাদা বিশেষ দরদ ভালোবাসা থাকবে, এটা স্বাভাবিক, সেটা আছে। ফলে বাহরাইনকে বিশেষভাবে মুক্ত করার একটা চিন্তা কিন্তু ইরান লালন করে পোষণ করে। মুক্ত করা বলতে মার্কিন দখলদারিত্ব থেকে মুক্ত করা, তারপরে আপনার শিয়া জনগোষ্ঠীকেও স্বাধীন করার একটা চিন্তা। আমি ব্যক্তিগতভাবে যা মনে করি, এটা ইরান বলছে তা কিন্তু না, আমি এইগুলো মনে করি যে এরকম প্রেক্ষাপট আছে। তো সেই জায়গায় বাহরাইনের পঞ্চম নৌবহরের ঘাঁটিতে কিন্তু বড় রকমের হামলা চালাবে, এটা স্বাভাবিক। আফটার অল বাহরাইনের যে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি, এটা কিন্তু অনেক বড় ব্যাপার, এটা সাধারণ কোনো ব্যাপার না। বাহরাইন হয়তো রাষ্ট্র হিসেবে ছোট হতে পারে, কিন্তু সেখানে মার্কিন ঘাঁটিটা কিন্তু অনেক বড়, খুবই গুরুত্বপূর্ণ। একটা বিষয় খেয়াল রাখেন, অত্র অঞ্চলের সবচেয়ে বড় নৌবহরের ঘাঁটি হচ্ছে এই পঞ্চম নৌবহরের ঘাঁটি বাহরাইনে।
আর কাতারে আল উদেইদ ঘাঁটি হচ্ছে সবচেয়ে বড় মার্কিন বিমান বাহিনীর ঘাঁটি, যেখান থেকে পুরো সেন্টকমের টোটাল নজরদারি, রাডার সিস্টেম সমস্ত সবকিছু পরিচালনা করা হয় এখান থেকে। এর ভেতরে গোপনে গোপনে সংযুক্ত আরব আমিরাতের আল জাফরা, এটাও কিন্তু অনেক বড় বিমান ঘাঁটি, বড় সামরিক কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে। এখানে আমেরিকা এবং ইসরায়েলের সৈন্য আছে, সাম্প্রতিক খোঁজখবরে অন্তত তাই পাওয়া গেছে। তো যাই হোক, বাহরাইনে এরকম ব্যাপক হামলা চালিয়েছে, সেখানে টু দ্য পয়েন্টে কোন কোন জায়গায় হামলা চালিয়েছে এখনও আসেনি, হয়তো রাতের ভিডিওতে বলতে পারবো। এই সমস্ত হামলার পরে জর্দানের বিশেষ করে আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান, খুব টার্গেট করে। এখানেই মূল ক্ষয়ক্ষতিটা হয়েছে মার্কিন বাহিনীর। সেই ক্ষয়ক্ষতিটা হচ্ছে, এখানে আমি আগেই বলেছি যে এখানেই F-35 যুদ্ধ বিমান রাখে আমেরিকা জর্ডানে, এবং এই বিমান ইরানের বিরুদ্ধে হামলার সময় ব্যবহার করে। সেই ঘাঁটিতে হামলা চালিয়েছে, যেখানে F-35 বিমান থাকে এই ঘাঁটির, সেই হ্যাঙ্গারে হামলা চালিয়েছে। আমি কিন্তু গতকালকেও বলেছিলাম যে ইসরায়েলের রামাত ডেভিড এয়ারবেজের এই F-35 হ্যাঙ্গারে হামলা চালিয়েছে ইরান। আবার এই জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটির F-35 বিমানের হ্যাঙ্গারে হামলা চালিয়েছে ইরান। এখানে টার্গেটটা হচ্ছে F-35 যেহেতু একদম লেটেস্ট মডেলের অত্যাধুনিক বিমান, যদি 2-5টা ধ্বংস করা যায় তাহলে বড় রকমের ক্ষয়ক্ষতির মুখে পড়লো আমেরিকা, এতে কোনো সন্দেহ নেই। তো বড় রকমের ক্ষয়ক্ষতি, সবচেয়ে বড় কথা, বিমানের হ্যাঙ্গার যদি ধ্বংস হয়ে যায় তাহলে বিমান রাখাটাই তো অনিরাপদ হয়ে যাবে, অতএব এখান থেকে সরাতে বাধ্য হবে। টার্গেটটা কিন্তু এরকম। শুধু আল আজরাক বিমান ঘাঁটির এই F-35 হ্যাঙ্গারে হামলা চালিয়েছে ইরান, নট দ্যাট, ব্যাপারটা কিন্তু তা না, আরও আছে। এই জর্ডানে মার্কিন বাহিনীর কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার যেটা, তাতেও হামলা চালিয়েছে। ক্ষয়ক্ষতি কী পরিমাণে হয়েছে সেটা পরের গল্প, কিন্তু হামলাগুলো বড় রকমের হয়েছে এবং এখানে সব ভালো ভালো বড় বড় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সব। এর ভেতরে হয়তো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, কারণ অন্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে হয়তো শুটডাউন করে ফেলবে, কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করলে শুটডাউন করা কঠিন হবে। আর বাহরাইনের যে পঞ্চম নৌবহরের ঘাঁটি, এই ঘাঁটিতে কিন্তু বেসিক্যালি ড্রোন হামলা চালানো হয়েছে। কামিকাজের ড্রোন, যেটা একদম ডাইরেক্ট হিট করে, এই ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে। এদিকে মার্কিন হামলার পর জবাব তো দিয়েছে ইরান, এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি, তিনি কিন্তু বেশ কিছু কথা বলেছেন। তিনি বলেছেন যে আমেরিকাকে এই অঞ্চল ছেড়ে চলে যেতে হবে, তা না হলে আমেরিকাকে বের করার ব্যবস্থা করা হবে এবং তাদের উপর এভাবে হামলা চলতেই থাকবে। তিনি অবশ্যই বলেছেন, কূটনীতির পথে হাঁটলে আমরা কূটনীতির পথে হাঁটব, আর যুদ্ধ করলে আমরা যুদ্ধের পথে হাঁটব। তার পরিষ্কার প্রমাণ আজকেও দিলাম। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকালকে বলেছেন যে ইরানের সাথে 2-3 দিনের ভিতরে একটা চুক্তি হয়ে যাবে, এবং আজকেও মার্কিন কর্মকর্তারা বলছেন যে চুক্তির বিষয়টা ওই অবস্থায় আছে। যুদ্ধ বা হামলার, পাল্টা হামলার ঘটনা যেটা ঘটেছে এটা এই পাশের ব্যাপার, কিন্তু চুক্তি তার জায়গায় আছে, অর্থাৎ চুক্তি হওয়ার সম্ভাবনা এখনও রয়েছে, বাদ হয়ে যায়। তো আব্বাস আরাকচি এই কথাই বলছে যে চুক্তি যদি করতে চাও, তোমরা কূটনীতির পথে আসতে চাও, আমরা আছি, কিন্তু তোমরা যখন হামলা করবে বা তোমরা যখন আমাদের জন্য থ্রেট হয়ে দাঁড়াবে, হুমকি হয়ে দাঁড়াবে, তখন আমরা কিন্তু ছাড় দেব না। এবং আমেরিকাকে একদম সুস্পষ্ট করেছে, আমেরিকার সামরিক বাহিনীর যদি নিরাপত্তা চায়, এই সমস্ত লোকজনের যদি নিরাপত্তা চায়, তাহলে এই অঞ্চল থেকে তাদের সরিয়ে নেওয়া উচিত, আমেরিকার এই অঞ্চল ছেড়ে চলে যাওয়া উচিত। আব্বাস আরাকচি পরিষ্কার করে বলেছেন যে আমেরিকা এই অঞ্চলের কোনো দেশ না, হরমুজ প্রণালী তাদের না, হরমুজ প্রণালী ইরানের এবং ওমানের। এখানে আমেরিকার কি, আমেরিকা উপস্থিত কী কারণে, তার এখানে কি প্রয়োজন, তাকে কে ডেকেছে, ঠিক এইভাবে বলেছেন। এবং তিনি বলেছেন এখান থেকে চলে যাওয়াই শ্রেয়, তাদের মান সম্মান যদি রাখতে চায় তাহলে এখান থেকে চলে যাওয়া উচিত, তা না হলে এইভাবে একের পর এক হামলার শিকার হতেই থাকবে। এবং যেহেতু একটা উত্তেজনা, যুদ্ধ, এইরকম সংকট চলছে, সেক্ষেত্রে হরমুজ প্রণালীর আশপাশে বা ইরানের আশপাশে আমেরিকার যে সমস্ত সেনা মোতায়েন করা আছে, তারা কিন্তু যে কোনো মুহূর্তে ক্রস ফায়ারে পড়ে যেতে পারে, যে কোনো মুহূর্তেই একটা ঝামেলার ভেতরে পড়ে যেতে পারে। সেক্ষেত্রে তাদের সরিয়ে নেওয়া উচিত, আমেরিকা তাদের সরিয়ে নেই। তার মানে ইরানের পক্ষ থেকে একদম পরিষ্কার করে আমেরিকাকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হলো। সুপ্রিয় দর্শক, আজকের আলোচনা এখানেই শেষ করতে চাইছি।
যাবার আগে আপনাদের কাছে জানতে চাই আপনাদের মতামত কি। এই যে ইরান চোখে চোখ রেখে একের পর এক জবাব দিচ্ছে, এখন আজকে আব্বাস আরাকচি বললেন পরিষ্কার করে যে আমেরিকাকে মধ্যপ্রাচ্য অঞ্চল ছাড়তে হবে। আপনারা কি মনে করেন যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আমেরিকা মধ্যপ্রাচ্য অঞ্চল ছেড়ে চলে যাবে অথবা ছাড়তে বাধ্য হবে? আপনাদের কি মনে হয়? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।